জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনাদের সাথে আছি আমি আতিক মেজবা লগ্ন। টানা ভারী বৃষ্টি ও পাহাড় ধসে গত 4 দিনে চট্টগ্রাম, কক্সবাজার সহ 3 পার্বত্য জেলায় প্রাণ হারিয়েছেন 30 জনের বেশি। বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে আরও 7 জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে বান্দরবান, কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামে বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে রাউজান, বাঁশখালী সহ 5 উপজেলার 4 লাখ বাসিন্দা। যোগাযোগ সমস্যায় অনেক জায়গায় ত্রাণ বিতরণ করা যাচ্ছে না বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। সকাল থেকে বৃষ্টি কিছুটা কমলেও টানা 4 দিনের বৃষ্টিতে বিপর্যস্ত পুরো চট্টগ্রাম অঞ্চল। পাহাড়ি ঢল ও নদ নদীর পানি বাড়ায় ডুবে গেছে বসতঘর, গ্রাম, সড়ক, রেলপথ ও ফসলি জমি। তলিয়ে গেছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। উপজেলার সড়কগুলোতেও বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। এদিকে রাঙামাটিতে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পৌর এলাকা বাঘাইছড়ি উপজেলার 30টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 7,000 মানুষ। এছাড়া বৈরী আবহাওয়া ও লাগাতার অতি ভারী বর্ষণে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র আগামী 12 জুলাই পর্যন্ত পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমাদের জন্য 200 মেট্রিক টন চাল এবং 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। আর আজকেই মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে 20 লক্ষ টাকা আমাদেরকে বরাদ্দ দিয়েছে। এদিকে চট্টগ্রামের সন্দ্বীপে টর্নেডোর আঘাতে অন্তত 15 থেকে 20টি বসতঘর ও কয়েকটি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সকালে সন্দ্বীপ উপজেলার আদর্শপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, টর্নেডোর তীব্র বাতাসে ঘরবাড়ির চালা উড়ে গেছে এবং কিছু ঘরে বৃষ্টির পানি ঢুকে পড়ে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় নেতারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় টর্নেডোর প্রবল বাতাসে ঘরবাড়ি, স্থাপনা উড়ে যাচ্ছে এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। টানা বর্ষণ আর উজানের ঢলে সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে বিভাগের 3 জেলায় বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত দেশের উত্তর পূর্বাঞ্চল। মৌলভীবাজারে গত 2 দিনের বৃষ্টির পানিতে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের প্রায় 100 মিটার ভেঙে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। জেলার ইসলামপুর, আদমপুর সহ বেশ কিছু ইউনিয়নের অন্তত 15টি গ্রাম এখন পানিবন্দী। বন্যায় তলিয়েছে আউশ ও সবজি ক্ষেত, তলিয়েছে চলাচলের রাস্তা। পানির কারণে বন্ধ হয়ে গেছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। এদিকে সুনামগঞ্জে রেকর্ড 265 মিলিমিটার বৃষ্টিপাতে সুরমা ও জাদুকাটা নদীর পানি বাড়ছে আশঙ্কাজনক হারে। ভারী বৃষ্টি হওয়ায় সুরমা, রক্তি, বোলাই, খোয়াই সহ সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। আগামী 2 দিন সুনামগঞ্জ ও উজানে, ভারতের মেঘালয়ে প্রদেশে ভারী এবং পরবর্তী আরও 2 দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আতঙ্কে হাওড়াঞ্চলের মানুষ। গ্রামবাসী লাগিয়া খাবার ফলাইতেছি, বাস ফলাইতেছি, আমরা লোকও নাই, এখন ও হল আয়ও না। এখন আমরা এই কি করবো, আমরা ঝুঁকিপূর্ণত আছি। এই দেখেন কই থেকে নদী সোজা বরাবরটা আইছে না, এটা এটা যদি এইদিকে ছিটলে আপনারা কি মনে করেন ডাইরেক্ট নদী তেরো হবে না? আগামী 2 দিন এরূপ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে এবং তৎপরবর্তী 2 দিন মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত সংঘটিত হবে। দেশের সাম্প্রতিক বন্যা কবলিত জেলায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সংসদের প্রশ্নোত্তর পর্বে একথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, পানি নেমে যাওয়ার পরপরই ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনের কাজ শুরু হবে। অধিবেশনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত পার্বত্য 3 জেলায় বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। টাকা করে আমাদের এই বাবদ এই দুর্যোগকালীন সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিশেষ বরাদ্দ আজকে সকালে দেওয়া হয়েছে। চট্টগ্রামে আশ্রয় নিয়েছে 8,340 জন, রাঙ্গামাটিতে 12,006 জন, খাগড়াছড়িতে 1,755 জন এবং বান্দরবনে 2,173 জন। পাহাড় ও শতবর্ষী গাছ কাটা বন্ধ সহ পরিবেশের ভারসাম্য রক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান। তিনি বলেন 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করে সবুজ বাংলাদেশ বানাতে চায় সরকার। সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় রাজধানী ঢাকা তৃতীয় স্থানে থাকায় উদ্বেগ জানান প্রধানমন্ত্রী। টেকসই সবুজ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। সরকার প্রধান বলেন, প্লাস্টিক বর্জ্য কমিয়ে আনতে কাজ করছে সরকার। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় 3 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক 2025 এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও বৃক্ষরোপণে অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসাবে বিবেচনা করছি আমরা। বর্তমান সরকারের লক্ষ্য একটা সবুজ, পরিচ্ছন্ন, জলবায়ু সহনশীল, টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায়, কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন, এটি সম্পর্কেও কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়েই গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। বৃক্ষরোপণের পাশাপাশি বর্তমান সরকার সারা দেশে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনর্খননের যে কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে, সেটি শুধুমাত্র কৃষকদের জন্য বছর জুড়ে কৃষি সেচ সুবিধা নিশ্চিত করবে না, বরং আমরা যেটা আশা করছি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে। বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন ধরনের সেবা সহজে ও দ্রুত দিতে ইনভেস্ট বাংলাদেশ আইন 2026-এর খসড়া অনুমোদন চূড়ান্ত করেছে সরকার। এছাড়া 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ 20% উন্নীতের লক্ষ্য নির্ধারণ করে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র এর খসড়া এবং এলসির পাশাপাশি ক্রয় বিক্রয় চুক্তির মাধ্যমে পণ্য আমদানির সুযোগ রেখে আমদানি নীতি আদেশ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে মন্ত্রিসভার বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়। সভা শেষে রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশের খসড়া আইনটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। এই আইনের মাধ্যমে প্রস্তাবিত কর্তৃপক্ষ দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন ও সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে। এর আওতায় অনুমোদন, নিবন্ধন, আমদানি রপ্তানি, প্রণোদনা, শিল্পাঞ্চল উন্নয়ন এবং সরকারি সেবা প্রাপ্তির প্রক্রিয়া আরও কার্যকরভাবে সমন্বয় করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে সংবিধানের ৫৫ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। 3টি আপিল নিষ্পত্তি করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ ৫৫ সংশোধনী নিয়ে এই রায় দেন। আপিল বিভাগের এই রায়ের মধ্য দিয়েই বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো। গণভোটের বিধানও বহাল রাখা হয়েছে। সংবিধানে হস্তক্ষেপ করলে রাষ্ট্রদ্রোহিতার শাস্তির বিধানও বাতিল করা হয়। 2024 সালের 17 ডিসেম্বর ৫৫ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এ রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় হাইকোর্টে রায়ের বিরুদ্ধে পৃথক 3টি আপিল করা হয়। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়েছিল ৫৫ সংশোধনী। এতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের আলোকে সংশোধনী আনা হয়। এছাড়া নারীদের সংরক্ষিত আসন 50 করা হয়। অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করলে সংবিধান স্থগিত বা বাতিল করার শাস্তিসহ প্রায় 54টি বিষয় সংযুক্ত করা হয়েছিল এতে। পঞ্চদশ সংশোধনীটা বাতিল হওয়া প্রয়োজন ছিল, যাতে করে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা যায়। এবং আজকে আপিল বিভাগ যদিও আমাদের আপিল খারিজ করে দিয়েছেন, কিন্তু তার অর্থ যেটা দাঁড়িয়েছে যে হাইকোর্টের রায় যেভাবে ছিল সেভাবেই বহাল থাকবে। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো, আর বাকিগুলো এখন সংসদে পরে যেটা হাইকোর্ট ছেড়ে দিয়েছিল সেটা আলটিমেটলি সংসদের সিদ্ধান্ত হবে। আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, জুলাই সনদের আলোকে ৫৫ সংশোধনীর অমীমাংসিত বিষয়গুলো সংসদে তোলা হবে। সচিবালয়ে এক তাৎক্ষণিক প্রক্রিয়ায় আইনমন্ত্রী আরও বলেন, এই রায়ে জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে।
জুলাই সনদকে সামনে রেখে আমরা এই সংশোধনীগুলোকে কিভাবে মানুষের কল্যাণে যুগোপযোগী, দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য, মানবাধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য আনা সম্ভব হয় সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে এবং পাবলিক কনসালটেশনের মধ্য দিয়েই আমরা সংসদে বিল আনবো এ আশ্বাস দিতে পারে। আর যেগুলো অবৈধ ডিক্লেয়ার হচ্ছে এগুলো আমরা সংবিধানে সংশোধনী আনতে হবে। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছামণিকে দল বেঁধে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যার ঘটনায় 3 আসামি আরিফ, রাকিব ও সাইমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় আরেক আসামি মারুফ প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে এ মামলার রায় দেওয়া হয়। এর আগে 7 জুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক সুদীপ্তা সরকার 3 আসামি আরিফ, রাকিব ও সায়ামের উপস্থিতিতে তাদের পক্ষে 4 জন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। গত 14 জুন বিকেলে শিশু নিছামণিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন তার বাবা ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার মাত্র 9 দিনের মাথায় 23 জুন 4 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলাটি দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করছে নিহত শিশুর পরিবার। চট্টগ্রামের সীতাকুণ্ডে 8 বছরের শিশু ইরামণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা মামলার একমাত্র আসামি বাবু শেখকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। মাত্র 13 কার্য দিবসে শেষ হলো বিচার কার্যক্রম। বিকেলে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক এ রায় ঘোষণা করেন। ফাঁসির আদেশের পাশাপাশি 2.5 লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে দুপুরে আসামিকে আদালতে হাজির করা হয়। এদিকে বাদীপক্ষের আইনজীবীর অভিযোগ, চট্টগ্রাম মেডিকেল থেকে দ্রুত ফরেনসিক রিপোর্ট পেলে এ রায় আরও দ্রুত সম্পন্ন হতো। তবে ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন ভুক্তভোগীর পরিবার ও বাদীপক্ষের আইনজীবী। আদালত ও মামলার রায় সূত্রে জানা যায়, 1 মার্চ প্রলোভন দেখিয়ে ইরামণিকে বাড়ি থেকে নিয়ে যায় অভিযুক্ত বাবু শেখ। পরে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেনের পাহাড়ি এলাকায় তাকে ধর্ষণ চেষ্টা করা হয়। তখন ধারালো অস্ত্র দিয়ে শিশুটির গলা কেটে পালিয়ে যায় অভিযুক্ত। এখন আমি খুশি আছি, ওর ফাঁসি দিয়েছি। এখন আমি চাই ওর যত তাড়াতাড়ি ওর ফাঁসিটা কার্যকর হয়। বর্তমান যেটা রায় দিয়েছে এটা আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করেছি, বাদীপক্ষ সন্তুষ্ট করেছে। মামলার 300 প্যানেল করে 302 ধারায় মৃত্যুদণ্ড দিয়েছেন, 1 বছর সাজা দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা করেছেন, অনাদায়ে 1 বছর সাজা দিয়েছেন। এবং নারী শিশু 7 ধারায় যাবজ্জীবন দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা করেছেন, অনাদায়ে আরও 1 বছর সাজা দিয়েছেন সশ্রম সাজা। বিজ্ঞ আদালতের কাছে নিবেদন ছিল, যেহেতু সে দোষ স্বীকার করছে, তার পরবর্তী আমরা কিছু সাজাকে কনসিডার করার জন্য বিজ্ঞ আদালতের আমার নিবেদন ছিল। এরপর বিজ্ঞ আদালত যে রায়টা সাজা মৃত্যুদণ্ড দিয়েছেন, তার এই রায়ে আমরা সন্তুষ্ট না, আমরা উচ্চ আদালতে যাব। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রচেষ্টা কেউ যেন উস্কানি দিয়ে ব্যাহত করতে না পারে সেদিকে খেয়াল রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্কুল ফিডিংয়ে যারা মানহীন খাবার দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিনের 1000 বছরের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বিভিন্ন সম্প্রদায় যে নির্বিঘ্নে নির্ভয়ে নিরাপত্তার সাথে নিজ নিজ ধর্ম পালন এবং তাদের যে ধর্মীয় উৎসব এটি পালন করে এসেছে, এই সুমহান ঐতিহ্যকে কেউ যাতে কলঙ্কিত না করতে পারে, তাদের নিজস্ব ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রে, উৎসব পূজা পার্বণের ক্ষেত্রে মানে সেটির চর্চা করার সম্পূর্ণ অধিকার রয়েছে। ভোট কারচুপির কথা বলে জামায়াত স্বৈরাচারকে খুশি করছে এবং গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। আর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সংসদে গণভোটের বাস্তবায়ন না হলে জনগণকে নিয়ে রাজপথেই রায় বাস্তবায়নের শেষ ঠিকানা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানের 2য় বার্ষিকী উপলক্ষে এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তারা।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই। বলেন, 17 বছরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে, তাই কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও দৃশ্যমান নয়। আর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রের চরিত্র পরিবর্তন। সভায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণভোটে জনগণের দেয়া রায় বাস্তবায়ন না হলে তা দেশের জন্য শুভ হবে না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশনের আলোচনায় যে সিদ্ধান্তগুলো এসেছে সরকার তার কোনোটি কার্যকর করেনি, ফলে সংস্কার ও পরিবর্তনের প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলে মন্তব্য করেন তিনি। গণভোট হয়েছে সেই মতামতের উপরে এবং জনগণ সকলে মিলে সেখানে ভোট দিয়েছে। সেই 70% ভোট যেটা গণভোটের জন্য, সেই ভোটটাকে এখন আর তারা গ্রাহ্য করছে না। সেটার সংস্কার যে আমার জীবন বদলে দেয়, যে আমাকে মানুষের মতো ভাবতে শেখায়, যে আমাকে মানুষের মতো বাঁচবার একটা সুযোগ করে দেয়, সেই রকম যতগুলো সংস্কার ছিল তার একটা সংস্কার এই পর্যন্ত বাস্তবায়িত হয়নি। রাজপথের আন্দোলনের মাধ্যমে সমাধান খুঁজতে হবে, জনতার পার্লামেন্টের সমাধান হবে। আদালত বিচার সুষ্ঠুভাবে না করলে জনগণের আদালতে বিচার হবে ইনশাআল্লাহ। মানুষ খুনের অভিযোগ ওনার উপরে আছে, উনি বাংলাদেশকে ধ্বংস করে দিলেন, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন। সুতরাং শেখ হাসিনা অনুতপ্ত হবেন না, আর ওনাকে বাংলাদেশের রাজনীতির বাংলাদেশের জনগণ কখনই গ্রহণ করবে না। বিগত নির্বাচনে বিএনপি ইশতেহারে ঘোষণা দিয়েছিল নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে, কিন্তু যদি কর্মসংস্থানের ব্যবস্থা না হয় তবে বেকারদের দ্বারা আরেকটি গণ অভ্যুত্থান হবে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে দেশ গড়তে জুলাই জাগরণ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় আরও বলেন, সীমান্তে আর একটাও পুশিন বা হত্যাকাণ্ড দেখতে চায় না কেউ। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরিয়ে নিয়ে আসায় সরকারকে ধন্যবাদ জানান এনসিপির এই শীর্ষ নেতা। তবে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গণভোটের মধ্য দিয়ে ক্ষমতায় আসলেও সেটি বাস্তবায়ন হয়নি। এর আগে বিকেলে এনসিপির উদ্যোগে উল্লাপাড়া শহরে জুলাই পদযাত্রা বের করা হয়। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর স্বাগত, দেখছেন এখন চারদিক। 192টি নগর স্বাস্থ্যকেন্দ্র আলো ক্লিনিকের মধ্য দিয়ে নিম্ন ও মধ্য আয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণে কাজ করছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্যসেবা বিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, দেশের প্রতিটি প্রান্তের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আলো ক্লিনিকের লক্ষ্য। দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে 50 শয্যা থেকে 101 শয্যায় রূপান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান, এদিকে বিকেলে সংসদে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে 50 শয্যা থেকে 101 শয্যায় রূপান্তর করা হচ্ছে। একই সাথে ওই হাসপাতালগুলোতে 10 শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি চলতি বছরেই 100টি হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স বিতরণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটা হাসপাতালে আমরা 10 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে যাচ্ছি মাননীয় স্পিকার। শুধু তাই নয়, প্রত্যেকটা হাসপাতালের জন্য আজকে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ দিয়েছি। প্রত্যেকটা উপজেলা হাসপাতালে ল্যাব, প্যাথ ল্যাব আমরা স্থাপন করতে যাচ্ছি, মেশিনারিজ ইম্পোর্ট করতে যাচ্ছি, যাতে করে গ্রামের মানুষ আর ক্লিনিকের খপ্পরে না পড়তে হয়, সঠিক ইনভেস্টিগেশন যাতে পায় মাননীয় স্পিকার, সেটা আমরা করতে যাচ্ছি। কোনো নির্দিষ্ট জেলার উন্নয়ন নয়, দেশের যেসব জেলায় যতটুকু ঘাটতি রয়েছে ততটুকু পূরণ করার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে একথা বলেন তিনি।
স্বাভাবিক কারণেই আমরা বগুড়াকে কোনো উদাহরণ তৈরি করতে চাই না। বগুড়ার যে সমস্ত উন্নয়ন ঘাটতি ছিল এগুলো পূরণ করবার জন্য আমি বগুড়ার মন্ত্রী হিসাবে একটু দৌড়াদৌড়ি করেছি, চেষ্টা করেছি। এটা তো স্বাভাবিক যে আমি কোথাও গেলে বললে আমাদের কাজটা হবে। আমরা হেয় প্রতিপন্ন মাঝে মাঝে হলে খুব একটা খারাপ লাগে না, কারণ রাজনীতি করি তো, সবাই আমাদেরকে খুশি করবে তা না, কখনো গালি দিবে, কখনো ভালো বলবে, কিন্তু আমাদের সম্বন্ধে নেগেটিভ কিছু গেলে এটা পরিবার নিতে পারে না, আত্মীয় স্বজনের কাছে এটা খারাপ লাগে। টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় পর্যায়ের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। দুপুরে টঙ্গীর কলেজ গেট এলাকায় শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী আরও বলেন, শিশু উন্নয়ন কেন্দ্রের উদ্দেশ্যে শুধু কয়েদির মতো আটকে রাখা নয়, বরং শিক্ষা, প্রশিক্ষণ ও সংশোধনের মাধ্যমে তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। ন্যাশনাল সেন্টার তো এটা জাতীয় সেন্টার হবে। এটা কাজেই জাতীয় সেন্টার হলে এটার ধারণ ক্যাপাসিটি বাড়ানো, এখানে নিবাসী যারা থাকবে তাদের তাদের মানসিক এবং তাদের ব্যবহার সব কিছু মিলিয়ে, তাদের কার্যক্রম সব কিছু মিলিয়ে তাদের একটা পরিবর্তন দরকার। 15 জুনের মধ্যে সায়েদাবাদ বাস টার্মিনালের অবৈধ কাউন্টার দোকানপাট সরাতে আলটিমেটাম দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। প্রশাসক বলেন, এ সময়ের মধ্যে না সরলে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি যাত্রীদের বাধ্যতামূলক টার্মিনালের ভেতর থেকে বাসে উঠতে হবে। রাজধানীর যানজট কমানো এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আন্তজেলা বাস টার্মিনাল কাঁচপুরে ও গুলিস্তানে টার্মিনাল বুড়িগঙ্গার অপর পাশে নেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। ওনারা এই মাসের 15 তারিখ পর্যন্ত ওনারা সময় চেয়েছিলেন, আমরা 15 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। আমরা আশা করি এই 15 তারিখের মধ্যে ওনারা একটা সিস্টেমের মধ্যে ওনারা নিয়ে আসবেন। যেখানে সেখানে বাস থামানো যাবে না, যেখানে সেখান থেকে যাত্রী উঠানামা করা যাবে না। এদিকে রাজধানীর মানিকনগরে বিশ্ব রোড থেকে পুকুরপাড় পর্যন্ত সড়ক উন্নয়নের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালাম। প্রতিমন্ত্রী বলেন, এই সড়কের নির্মাণ কাজের মাধ্যমে মানিকনগরের উন্নয়নের নতুন যাত্রা শুরু হবে। ঠিকাদারকে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এ সময় দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালাম জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই সড়কটির সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজে মান নিয়ে কোনো ধরনের আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে চলমান ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের কথা উল্লেখ করে দক্ষিণ সিটির প্রশাসক নগরবাসীকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি মশার প্রজনন স্থল ধ্বংসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করারও অনুরোধ জানান তিনি। এই রাস্তা সড়কটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত ছিল। এই এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। এই রাস্তার মাধ্যমে আমরা উন্নয়ন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে একটি অধিকার ছিল, যে নাগরিক হিসাবে তাদের অধিকার একটি সুন্দর রাস্তা পাবে, নাগরিক হিসাবে তাদের অধিকারগুলি আজকে বাস্তবায়িত হবে। উন্নয়নে আমরা বিশ্বাস করি এবং এখানে যে কন্ট্রাক্টর কাজ করবেন, পরিষ্কার কথা, মান সম্পন্ন যদি না হয় তাহলে কিন্তু আপনার কন্ট্রাক্টরই থাকবে না। আর এখানে আরো যে সমস্ত কাজ হচ্ছে বিভিন্ন রাস্তায়, বলতে চাই বিভিন্ন কন্ট্রাক্টরদের গাফিলতির কারণে সময় দীর্ঘ সময় পার হচ্ছে। কোনোভাবেই কিন্তু সেই দীর্ঘায়িততা আমরা কামনা করি না। দেশের জলভিত্তিক পর্যটনের বিকাশ এবং হাওড় অঞ্চলের পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শুরু হয়েছে 3 দিনের বাংলাদেশ হাউসবোট ফেয়ার 2026। হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এ মেলা চলবে 9 থেকে 11 জুলাই। সকালে মেলার উদ্বোধন করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক বলেন, হাওড় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে। সংগঠনের সভাপতি পরিবেশ বান্ধব হাউসবোট
পর্যটনের মাধ্যমে টাঙ্গুয়ার হাওর, কাপ্তাই লেক সহ দেশের জলাভূমিগুলোকে দেশি বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে টেকসই পর্যটন শিল্প গড়ে তুলতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের আহ্বান জানান বক্তারা। হাওর অঞ্চলের একটা আলাদা সংস্কৃতি আছে, হাওর অঞ্চলের একটা আলাদা কৃষ্টি আছে, কালচার আছে, সেখানকার একটা আলাদা সেন্টিমেন্ট আছে এবং এইটার উপর ভিত্তি করে বিরাট একটা পর্যটন সম্ভাবনা আছে, যেইটার আসলে অগ্রদূত হচ্ছে এই হাউসবোট ওনাররা। আমরা যে সমস্ত সমস্যা ফেস করছি সেটা আমাদের পার্কিংয়ে আছে, ডাম্পিংয়ের ব্যাপার আছে, যে আমরা ময়লাটা কোথায় ফেলবো বা এই ময়লাটা সংগ্রহ করবে কে। যে অসুবিধাটার ভিতরে আমরা আছি সেটা হচ্ছে যে আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনা, এটা যদি গভর্নমেন্ট থেকে আমাদেরকে একটু সাপোর্ট দেয়, ফিক্সড ডাম্পিং জোনগুলো যদি করে দেয়, সেই ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। যুদ্ধের কারণে পোশাক রপ্তানি গতি পায়নি, পাশাপাশি বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে বৈশ্বিক ব্যবসার মন্দাভাবও বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রভাব ফেলেছে। সকালে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে এসব বলেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বন্ধ শিল্প কারখানা চালু করতে পাটকল কর্পোরেশন ও জুট অ্যালায়েন্স লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠান শেষে মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী চলমান সমস্যা কেটে গেলে পোশাকের রপ্তানি বাড়বে। জানান, সরকারের মালিকানাধীন সবগুলো মিল কারখানা পুনর্জীবিত করতে সরকার পূর্ণ গতিতে কাজ করছে। অব্যবহৃত সম্পদ কিভাবে কাজে লাগানো যায় এবং কর্মসংস্থান সৃষ্টি করা যায় সে বিষয়েও সরকার কাজ করে যাচ্ছে। আমেরিকান ট্যারিফের হঠাৎ প্রচলিত বিধি ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে হঠাৎ করে একটা ভিন্ন ট্যাক্সেশনের সিদ্ধান্তের কারণে এই বৈশ্বিক অর্থনীতিতে তো একটা মৃদু একটা মন্দাভাব আছে, বিশেষত ওইসব দেশে। তো যেই কারণে কনজিউমার স্পেন্ডিংটা প্রত্যাশিত মাত্রার কনজিউমার স্পেন্ডিং হচ্ছে না। প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনি কনজিউমার স্পেন্ডিংয়ের প্রত্যাশিত প্রবৃত্তি নাই। তো এই জিনিসগুলি কেটে গেলে ইনশাল্লাহ আমরা এক্সপোর্টের ক্ষেত্রেও আমাদের কাঙ্ক্ষিত গতিতে ফেরত যাব। রাজশাহীর চারঘাটে 7 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত যুবকের নাম দেবচন্দ্র দাস, তার বয়স 22 বছর। বৃহস্পতিবার সকালে রাজশাহী র্যাব 5-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুরুল কবির। তিনি জানান, চারঘাট উপজেলার আরজি সাদিপুর এলাকার বাসিন্দা দেবচন্দ্র দাস বুধবার তার প্রতিবেশী 7 বছর বয়সী এক শিশুকে টিভি দেখান ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে সে। সন্তানকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা। এক পর্যায়ে অভিযুক্ত দেবচন্দ্র দাসের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি। চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বুধবার বিকেলেই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে দেবচন্দ্র দাসকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় মাত্র 8 ঘন্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা হয়। 9 জুলাই 2026 তারিখ রাত আনুমানিক 3:30 নাগাদ রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মোহনপুর ম্যাজিক স্কুলের সামনে থেকে মামলার এজাহারনামীয় আসামি শ্রী দেবচন্দ্র দাস, পিতা শ্রী জয়চন্দ্র দাস, থানা চারঘাট, জেলা রাজশাহীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা থাকার কথা স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়াধীন রয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গায় বাস চাপায় অটোরিকশা যাত্রী, মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 3 জন। বিকেল 3:30টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাটিকুমরল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, ঢাকা বগুড়া মহাসড়কের হাটিকুমরল এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশা আরোহী মা ও ছেলে নিহত হয়। আহত হয় আরও 3 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পর।
স্বাগত আরেকবার, দেখছেন এখন চারদিক। আন্তর্জাতিক। দাফনের উদ্দেশ্যে ইরাকের কারাবালা থেকে ইরানের মাশহাদ শহরে পৌঁছেছে ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। সেখানে আরও একবার জানাজা শেষে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে তাকে। তার শেষ বিদায়ে অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে লাখো লাখো মানুষ। স্থানীয় সময় সকালে খামেনির দাফন সম্পন্ন হওয়ার কথা থাকলেও কারাবালায় বিপুল মানুষের সমাগমের কারণে নির্ধারিত সময়ে পেছাতে বাধ্য হন কর্তৃপক্ষ। এর আগে লাখো লাখো মানুষের সমাগমে তেহরান ও পবিত্র কোম শহরে আলাদা দুটি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। খামেনির শেষ বিদায় উপলক্ষে 7 দিনের শোকসভা জনসমুদ্রে পরিণত হয়। এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসস্থানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করা হয়েছে। গেল 28 ফেব্রুয়ারি এখানেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের 3.5 দশকের নেতা। ওই হামলাতেই গুড়িয়ে যায় পুরো স্থাপনাটি। খামেনির দাফন সামনে রেখে বুধবার প্রথম প্রকাশ করা হয় ভিডিওটি। ভিডিও করে কবে ধারণ করা হয় সে বিষয়টি স্পষ্ট নয়, তবে 28 ফেব্রুয়ারির স্যাটেলাইট ছবিতেও খামেনির অবস্থানের এই কমপ্লেক্সটি ধ্বংসের তথ্য পাওয়া গিয়েছিল। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বুশেহর, চাবাহার, বন্দর আব্বাস, সিরিক সহ অন্তত 90টি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালীতে নৌ চলাচল বাধা দেয়া এবং এই জলপথে তেহরানের অবৈধ দখলদারিত্ব নিরসনে এই হামলা চালানো হয়েছে। ইরানের গণমাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরান শহরের একটি বিমানবন্দরে একজন দমকল কর্মী নিহত হয়েছে। এছাড়া মার্কিন হামলা জেরে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে তেহরান থেকে মাশহাদগামী ট্রেন চলাচল। ট্রাম্পের দাবি, ইরানের উপর এবার কঠোর আঘাত করা হয়েছে। এদিকে হরমুজ প্রণালী ইরানি তত্ত্বাবধানে চলবে এবং কেউ নাক গলাতে আসলে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন দেশটির স্পিকার বাঘের গালিবাফ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে যুক্তরাষ্ট্রের হামলার কঠোর জবাব দেওয়া হবে। চীনের ফুজিয়ান প্রদেশের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে অন্তত 28 জনের। স্থানীয় সময় দুপুরে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জিনজিয়াং এর হুইতেং ফুটওয়্যার কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় জুতার রাজধানী খ্যাত শহরটিতে নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে অত্যন্ত দাহ্য পদার্থের উপকরণ ও আঠার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে উদ্ধারকারী দল ও দমকল বাহিনীর যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আর ক্ষতিগ্রস্ত ভবনের ছাদে আটকে পড়াদের উদ্ধারে মোতায়েন করা হয়েছে 500-র বেশি উদ্ধারকর্মী। এই ঘটনায় গভীর শোক জানিয়ে হতাহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে একই দিনে চেক প্রজাতন্ত্রের জিলন শহরের জুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর মিলেছে। 9 ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় দমকল কর্মীদের 30টি ইউনিট। একসময় এই ফ্যাক্টরিতে বাটার জুতা বানানো হতো। ইউরেনিয়াম রপ্তানিতে চুক্তিবদ্ধ হলো ভারত ও অস্ট্রেলিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরের মধ্য দিয়ে বৃহস্পতিবার এ চুক্তিতে পৌঁছায় দুই দেশ। বার্তা সংস্থা রয়টার্সের খবর, পারমাণবিক জ্বালানি খাতে ব্যবহারের জন্য ভারতকে ইউরেনিয়াম দিবে অস্ট্রেলিয়া। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন খনিজ, পরিবেশ বান্ধব হাইড্রোজেন এবং নবায়নযোগ্য খাতে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবে দেশ দুটি। 2047 সালের মধ্যে পারমাণবিক জ্বালানি খাতে 100 গিগাওয়াট সক্ষমতা তৈরির লক্ষ্যমাত্রা অর্জনে বহুদিন ধরেই অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়ে আসছিল ভারত। অন্যদিকে নিজেদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীনের উপর থেকে নির্ভরতা কমাতে চায় অস্ট্রেলিয়া। নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তৃণমূলের 2 তারকা বিদ্রোহী সাংসদ ইউসুফ পাঠান ও শতাব্দী রায়। যদিও গণমাধ্যমকে প্রসেনজিৎ রায় জানায়, রাজনীতিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সৌজন্যতার অংশ হিসেবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। প্রসেনজিৎ
2026 সালের বৈশ্বিক প্রবৃদ্ধি কমে 3% এবং 2027 সালে তা বেড়ে 3.4% দাঁড়াবে, এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। জুলাই মাসের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে চলতি বছরে বৈশ্বিক অর্থনীতিতে কিছুটা মন্দা দেখা দিয়েছে, যা আগের বছরের তুলনায় 0.5% কম। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি এবং এর ব্যবহারে বৈশ্বিক প্রযুক্তি খাতে উন্নতি ঘটায় অর্থনীতি কিছু সম্প্রসারিত হয়েছে। এদিকে চীনের অর্থনীতি 2026 সালের 4.6% এবং 2027 সালের 4.1% হারে বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছে IMF। বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি জানিয়েছে, বিশ্বব্যাপী তেলের ক্রমবর্ধমান দাম বৃদ্ধি, যুদ্ধের অনিশ্চয়তা এবং কাঠামোগত কারণে চীনের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর কিছুটা বিরূপ প্রভাব পড়বে। এখন চারদিকে সময় হলো আরেকটি বিরতির, সঙ্গে থাকুন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।